হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একজন গল্পকার এবং ঔপন্যাসিক। প্রধানত তিনি কিশোর সাহিত্য লিখলেও বড়দের জন্য গল্প লেখেন। তার লেখা বহু গল্প রেডিওতে নাট্যরূপ পেয়েছে। আজকে আমার নিবেদনে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটি গল্প, বান্ধবগড়ের রাজা সাহেব। শেষ ফরেস্ট লজে খোঁজ নিয়ে গাড়ির কাছে এসে সৈকত বলল, না রে, কোনো ঘর খালি নেই। অনেক করে ম্যানেজারকে অনুরোধ করলাম, রেজিস্টার দেখালো লোকটা। 7 দিনের আগে কোনো ঘর পাওয়া যাবে না। কি ডিসিশন নিবি বল? বুঝতে পারলাম ঘর বুকিং না করে বান্ধবগড়ে আসাটা যথেষ্ট বোকামি হয়েছে। টুরিস্ট সিজন, এই সময় সারা দেশ থেকে লোক মধ্যপ্রদেশের এই বান্ধবগড়ে বাঘ দেখতে আসে। কলকাতা থেকে গাড়ি নিয়ে লং ড্রাইভে আজই বান্ধবগড়ে পৌঁছেছি আমরা। গাড়িটা একটা ছোট্ট চা গুমটির সামনে দাঁড় করানো। গুমটির কাঠের বেঞ্চে বসেছিল ত্রিদীপ। আমি দাঁড়িয়ে গাড়ির বনেটে হেলান দিয়ে। সৈকতের কথা শুনে ত্রিদীপ বেশ হতাশ ভাবে বলল, তাহলে কি হবে? বাঘ দেখা ভাগ্যে নেই? বরং এখান থেকে তাহলে অমরকণ্টক বা খাজুরাহো চলে যাই। দরজা খুলে আমরা গাড়িতে উঠতেই যাব, এমন সময় একজন হিন্দিতে বলল, সাহেবরা এখানে এসে বাঘ না দেখেই ফিরে যাবেন? গলা শুনে পিছন ফিরে দেখি একজন লোক, মাঝবয়সী, মাথায় পাগড়ি, পরনে ধুতি, ফতুয়া। দেখে স্থানীয় লোক বলেই মনে হচ্ছে। লোকটা মুহূর্তখানেক চুপ করে থেকে বলল, আমি আপনাদের থাকার ব্যবস্থা করতে পারি, বাঘও দেখাতে পারি। ত্রিদীপ বিস্মিত হয়ে বলল, তাই নাকি? আপনি কি হোটেল টোটেলের লোক? সে বলল, না, আমি হোটেলের লোক নই, তবে এখানে সব হোটেলের লোকই আমায় চেনে। আমার নাম মঙ্গল সিং। এখান থেকে ঘন্টা 4 দূরে জঙ্গলের ভেতর একটা জায়গায় থাকি। জায়গাটাকে বলে রাজা সাহেবের হাভেলি। আমি সেখানে আপনাদের থাকার ব্যবস্থা করব, বাঘও দেখাবো। কথাগুলো বলে আমাদের উত্তরের আশায় তাকিয়ে রইল। লোকটার কথা বলার ভঙ্গিতে এমন একটা আহ্বান ছিল যে আমরা না করতে পারলাম না। মঙ্গল সিংকে নিয়ে গাড়িতে উঠে বসলাম। চালকের আসনে ত্রিদীপ। মঙ্গল সিং ত্রিদীপের পাশের সিটে বসে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলল। পর্ণমোচী বৃক্ষ, বিশেষত শালের জঙ্গল আর ঘাস বন। মঙ্গল সিংয়ের নির্দেশে কখনো তার মধ্যে দিয়ে, কখনো বা জঙ্গলকে বের দিয়ে এগিয়ে চললাম। ক্রমশ ঢুকতে লাগলাম গভীর অরণ্যের মধ্যে। দূরে নীল আকাশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে সাতপুরা পাহাড়। আমরা এগোচ্ছি সেদিকেই। মঙ্গল সিং মাঝে মধ্যে বলতে লাগলো জঙ্গলের নানা খবর। যাত্রাপথেই আমরা দেখতে পেলাম এক দল চিতল হরিণ আর একটা ক্রেসেন্ট সার্পেন্ট ঈগল। গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এমন ঘন জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি। বাড়িটা অবশ্য পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। দোতলার কারুকাজ করা রেলিং, ছাদের কার্নিশ সব খসে গেছে। দেউড়ির দুপাশে অস্ত্র হাতে দাঁড়ানো পাথরের মূর্তির মাথা ভাঙা। স্তম্ভের ইট বেরিয়ে পড়েছে। পলেস্তারাহীন দেওয়াল। জানতে চাইলাম, জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি কে বানিয়েছিল? মঙ্গল সিং বলল, পুরো বান্ধবগড়টাই একসময় মেওয়ারের মহারাজাদের প্রাইভেট শিকার করার জায়গা ছিল। তারাই বানিয়েছিলেন। রাজপুরুষেরা শিকার খেলতে আসতেন। বহু সাহেবও এসেছেন। হাভেলির ওই যে উঁচু ছাদওয়ালা জায়গাটা দেখছেন, ওখানে হাতি রাখা থাকতো। তারপর এক সময় রাজরাজার যুগ শেষ হয়ে গেল, শিকার খেলাও শেষ হয়ে গেল, আর তার সঙ্গে এই রমরমাও। তবে এখনো এটা প্রাইভেট প্রপার্টি। ত্রিদীপ বলল, এখানে কারা থাকে? মঙ্গল সিং একটু হতাশ ভাবে বলল, কে আর থাকবে, শুধু আমি আর রাজা সাহেব। রাজা সাহেব মানে? জানতে চাইল সৈকত।
মঙ্গল সিং জবাব দিল, উনি একজন রাজবংশধর, প্রায় 90 বছর বয়স। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এবার ভেতরে চলুন। বাড়িটার অধিকাংশ ঘরই বাসযোগ্য নয় বলেই মনে হলো। কোনো ঘরে তেমন কোনো আসবাবও নেই। বেশ কয়েকটা ঘর অলিন্দ পেরিয়ে আমাদের নিয়ে দোতলার একটা বারান্দায় উঠে এলো মঙ্গল সিংহ। বারান্দা সংলগ্ন বেশ কয়েকটা ঘর। এই জায়গাটা বেশ সাফসুতরো। বারান্দার ওপর ওঠার পর 3টে জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। দেওয়ালের গায়ে টাঙানো রয়েছে একজন যুবা রাজপুরুষের বিরাট তৈলচিত্র। তার পরনে জরির পোশাক, গলায় মুক্তোর মালা, মাথায় পালক গোজা, রত্নখচিত পাগড়ি। আর এই ছবির দুপাশে টানানো একটা স্টাফ করা বিরাট বাঘের মাথা। অন্য পাশে একটা বন্দুক। বাঘের চোখ দুটো যেন এখনো জ্বলছে। মঙ্গল সিং বলল, রাজা বাবুর ছবি। বন্দুকটা দিয়ে বাঘটা শিকার করেছিলেন তিনি এই হাভেলির কাছাকাছি জঙ্গলের মধ্যে। কথা বলতেই বলতে আমাদের থাকার জন্য একটা ঘর খুলে দিলেন মঙ্গল সিং। হাভেলির বারান্দায় কয়েকটা চেয়ার পেতে আমাদের বসার ব্যবস্থা করে দিয়েছে মঙ্গল সিং। আলো বলতে পাশে রাখা একটা হেরিকেন। অন্য কোনো আলো নেই চারপাশে। খাওয়া দাওয়া সারা। রাত তখন প্রায় 8টা বাজে। মঙ্গল সিং বলে গেছে কাল ভোর 5টায় আমাদের বাঘ দেখতে নিয়ে যাবে। আমরা যেন রাত 9টার মধ্যে শুয়ে পড়ি। রাতে হয়তো ঘর থেকে বাঘের ডাক শোনাও যেতে পারে। চারপাশেই তো জঙ্গল। পরদিন ভোরে বাঘ দেখব আমরা। তাই ভেতরে ভেতরে বেশ উত্তেজিত। জায়গাটাও বেশ পছন্দ হলো আমাদের। অন্য টুরিস্টের কোনো হল্লা নেই এখানে। কিছুটা তফাতেই চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে গভীর শালবন। গল্প করছিলাম আমরা। দেখছিলাম হাভেলির একটা মহল থেকে বেরিয়ে কে যেন এগিয়ে আসছে। মঙ্গল সিং নাকি? লোকটা আমাদের কাছে এসে দাঁড়াতেই বুঝলাম মঙ্গল সিং নয়। তার পরনে খাকি পোশাক, ব্রিচেস, হাই হিল বুট, কাঁধে বন্দুক। দীর্ঘদেহী একজন লোক, তবে বয়সের ভারে সম্ভবত কিছুটা নুজ্জ। লোকটা সামনে দাঁড়িয়ে বলল, আমি এই হাভেলির রাজা সাহেব। পরিচয় করতে এলাম। রাজা সাহেব মানে যিনি বাঘ মেরেছিলেন? মেওয়ারের বংশধর? সম্ভ্রমের সঙ্গে তার দিকে তাকালাম আমরা। মঙ্গল সিং তার যা বয়স বলেছিল ততটা না হলেও 80 বছর হতেই পারে। ভ্রু, বিরাট গোঁফ সব দুধ সাদা হয়ে গেছে। চামড়াও কুঁচকে গিয়েছে। তবে তার অবয়ব বলে দিচ্ছে একসময় তিনি বেশ শক্তিশালী পুরুষ ছিলেন। বয়স তাকে পরাস্ত করতে পারেনি। আমাদের পরিচয়ের পর তিনি বললেন, কাল সকালে তো নিশ্চয়ই আপনারা বাঘ দেখতে যাবেন। তা মঙ্গল যখন বলেছে তখন ঠিকই দেখাবে। বান্ধবগড়ে এখন অনেক বাঘ আছে। এরপর একটু থেমে তিনি বললেন, তবে সেই রাজা বাঘের মতো কোনো বাঘ নেই। যার মাথা আপনারা দেখেছেন সম্ভবত 50 বছর আগে যে বাঘটা আমি শিকার করেছিলাম, বান্ধবগড়ের রাজা বাঘ, নরখাদক বাঘ। তারপর তার কথা শুনে সৈকত বলে উঠল, আপনার বাঘ শিকারের গল্পটা আমাদের বলবেন? শিকার কাহিনী আমরা বইতে পড়েছি, কোনো শিকারীর মুখ থেকে গল্প শুনিনি। রাজা সাহেব কিছু দূরের জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, জায়গাটা এখান থেকে খুব কাছেই। ওই জঙ্গলের মধ্যে একটা নালার ধারে যেখানে মাচায় বসে শিকারটা করেছিলাম। মাচা এখনো বাঁধা আছে। চলুন ওখানে বসেই আপনাদের গল্প শোনাবো। গল্প শোনার আকর্ষণ আমাদের আছে বটে, কিন্তু এত রাতে শালের জঙ্গলে ঢোকা কি ঠিক হবে? রাজা সাহেব বললেন, ভয় পাচ্ছেন? আমার বন্দুক তো আছেই। জীবনে কোনোদিন 2টো গুলি ছড়িনি। এক গুলিতেই নিকেশ হয়ে যেত শিকার। কথাগুলো বলে বিড়বিড় করে তিনি যেন বললেন, সাহস ছিল বটে মহেন্দ্র সিংয়ের। এ কথার মানে ঠিক ধরতে পারলাম না। গা ছমছমে শালের জঙ্গলের মধ্যে দিয়ে মিনিট 10 হেঁটে
আমরা পৌঁছে গেলাম সেখানে। শাল গাছের খুঁটির উপর 10 ফুটের উঁচু একটি মাচা করা। এই মাচাটার পরে কাঠের তৈরি। কাঠের পাটাতনের সিঁড়ি বেয়ে আমরা মাচার উপরে উঠে বসলাম। সামনে কিছুটা তফাতে মানুষ সমান উঁচু ঝোপঝাড়। সে জঙ্গল কিছুটা এগিয়ে শেষ হয়েছে একটা শীর্ণ নদীর মরা খাতে। নালার ওপাশে শুরু হয়েছে গভীর জঙ্গল। সেই জঙ্গল উঠে গিয়েছে চন্দ্রালোকিত সাতপুরা পাহাড়ের ঢালে। সেই পাহাড়ের দিকে তাকিয়ে রাজা সাহেব বলতে শুরু করলেন তার গল্প। দেশ তখন স্বাধীন হয়েছে, আমাদের রাজত্বও চলে গিয়েছে। রাজ পরিবারের সন্তান হিসেবে এই হাভেলির মালিকানা পেয়েছিলাম আমি। আসতাম আমার সমবয়সী মহেন্দ্র সিংয়ের টানে। তারা ছিল পুরুষানুক্রমে শিকারী। যেসব রাজা মহারাজা এখানে শিকার করতে আসতেন তাদের সঙ্গ দিত ও। জঙ্গলের পথ চিনিয়ে শিকারের কাছে পৌঁছে দিত শিকারীদের। তবে মহেন্দ্রের সঙ্গে আমার সম্পর্ক ঠিক প্রভু ভৃত্যের ছিল না। সে ছিল আমার অভিন্ন হৃদয় সহচর। আমরা একসঙ্গে ছেলেবেলায় কত ঘুরে বেরিয়েছি এই বনে। মাত্র 14 বছর বয়সে তার সাহায্যে এই বনে বাঘ শিকার করেছি আমি। তবে শিকার ব্যাপারটা যে ঠিক নয় তা বোঝার তখন বয়স ছিল না আমার। শরীরে রাজার রক্ত, ছেলেবেলাতেই বন্দুক হাতে তুলে নেওয়াটাই ছিল স্বাভাবিক। তবে আমার নরখাদক বাঘ শিকারের ঘটনাটা আরো পরের। তখন আমার বছর 25 বয়স। আমি বেড়াতে এসেছি এখানে। ঠিক সেই সময় বাঘটা হানা দিতে শুরু করলো এখানে। ওই যে নালাটা দেখছেন, ওর ভেতরেই ডেরা বাঁধলো বাঘটা। এই নালা চলে গিয়েছে অনেক দূর পর্যন্ত। দুপাশে ঘন জঙ্গল, বাঘের লুকিয়ে থাকার পক্ষে আদর্শ জায়গা। আমার প্রাক্তন প্রজারা এসে আমায় ধরলো বাঘটাকে মারার জন্য। এরপর কি হলো, গল্পটা কোন দিকে মোড় নিল, সেটা জানতে হলে আমার আগামীকালের বান্ধবগড়ের রাজা সাহেব গল্পের শেষ পর্ব শুনতে হবে। ততক্ষণে তোমরা শুনতে থাকো আজকের প্রথম পর্ব। সবাইকে অনেক 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 ভালোবাসা।